শুভ ভাই, খুব কষ্ট হচ্ছে আমার। আমি আপনাকে যে কতটা ভালোবাসি তা যদি আপনি আজ একটা বার বুঝতেন। এই বিয়েটা হয়ে গেলে আমি হয়তো আর বাঁচতে পারবো না। আমি শেষ হয়ে যাব শুভ্র ভাই, মরে যাব আমি। বাহিরে ডাইনিং রুমে শেরওয়ানি পরে একদম বরবেশে বসে আছে নিভান। তার ঠোঁটের কোণে এক পৈশাচিক বিজয়ের হাসি। আজ তার দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আজ সে তার প্রিয় মায়াবীকে চিরতরে নিজের করে নিতে যাচ্ছে। বিয়েটা যাতে সকাল সকাল মিটে যায় সেজন্য নিভান আগেভাগেই সব ব্যবস্থা করে রেখেছে। কাজী সাহেব, দুজন গার্ড আর নিভানের বোন নেহা হৃদির রুমে ঢুকলো। হৃদি তখনও মূর্তির মতো চুপচাপ বসে আছে। তাদের ভিতরে ঢোকার শব্দ শুনেও হৃদি কোনো রিয়াকশন দেখালো না, যেন তার ভিতরে প্রাণ নেই। সে স্ত্রীর একটা সাজানো সে সির্ফ একটা সাজানো পুতুল। কাজী সাহেব হৃদির সামনে বসে রেজিস্ট্রির খাতাটা এগিয়ে দিলেন। তারপর একটা কলম তার চোখের সামনে ধরে খুব নিচু স্বরে বললেন, মা, এখানে একটা সই করো। কিন্তু হৃদি এক চুলও নড়ল না। তার সারা শরীর যেন পাথরে পরিণত হয়েছে। হৃদির এই নীরবতা দেখে নেহা বিরক্ত হয়ে বলে উঠল, দেখো রিদি, এখন আর ঢং করো না তো, চুপচাপ সাইন করো। তোমার কপাল ভালো যে আমার ভাইয়ের মতো একজনের বউ হতে যাচ্ছ, না হলে তোমার মতো অনকালচার্ড একটা মেয়ে আমার ভাবি হবে এটা তো ইম্পসিবল ছিল। হৃদি তবুও নির্বিকার। নেহার বিষাক্ত কথাগুলো যেন তার কান পর্যন্ত পৌঁছালো না। সে কেবল এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল। নেহা এবার হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদির হাতের কবজিটা সজোরে চেপে ধরল। জোর করে আঙ্গুলের ফাঁকে কলমটা গুজে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সই কর রিদি, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফল খুব খারাপ হবে। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। হৃদি আর পারল না। তার ভিতরে জমে থাকা সবটুকু কান্না অগ্নিগিরির মতো ফেটে বের হলো। সে ঝাপসা চোখে নেহার দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, নেহা আপু, তুমি তো ভালোবাসার মর্ম বোঝো। তুমি তো জানো কাউকে মনে ঠাই দিলে আর কাউকে সেখানে বসানো যায় না অন্য। তাহলে যাকে আমি মনে প্রাণে ভালোবাসি তাকে ছাড়া অন্য কারো নামের পাশে আমি সই করি কি করে? নেহা আপু, আমি শুভ্র ভাইকে অনেক অনেক ভালোবাসি। বিশ্বাস করো, আমি এই কাগজে সাইন করতে পারবো না। আমার হাত নড়ছে না। শুভ্রকে ভালোবাসি। হৃদির মুখ থেকে এই স্বীকারোক্তি শোনা মাত্রই নেহার মনে হলো কেউ তার কানে ফুটন্ত সীসা ঢেলে দিল। ঈর্ষায় তার মুখটা বিকৃতি হয়ে উঠল। সে কোনো কথা না শুনে পৈশাচিক শক্তিতে হৃদির হাতে চেপে ধরল। হৃদি বাধা দেওয়ার চেষ্টা করলো, হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু নেহার উন্মত্ত শক্তির কাছে সে পেরে উঠল না। এক প্রকার ধস্তাধস্তি করতেই নেহা হৃদির কাঁপা কাঁপা হাত দিয়ে রেজিস্ট্রির খাতায় পাতায় সাইন করে নিল। সেটা শেষ হতে হৃদির দু হাতে মুখ ঢেকে ভেঙে পড়ল। তার মনে হলো এই কলমের আঁচড় তার জীবনের শেষ আশাটুকু কেড়ে নিল। নেহা তখন হৃদির দিকে ঝুঁকে এসে হিমশীতল গলায় বলল, ব্যাস, এখন থেকে তুই আইনত আমার ভাইয়ের সম্পত্তি। তাই এখন থেকে তোর মুখে শুধু আমার ভাইয়ের নাম থাকবে। খবরদার রিদি, শুভ্র শুধু আমার। নেক্সট টাইম যদি ওর নাম তোর মুখে শুনি তবে তার ফল হবে ভয়াবহ। বলে নেহা কাজী সাহেবের দিকে তাকিয়ে ফিরে তর্জনী উঁচিয়ে আদেশ দিলেন। আদেশ দিল, বাকি কাজটুকু তাড়াতাড়ি শেষ করুন, বিয়ে পড়ানো শুরু করুন এখনই। কাজী সাহেব চশমাটা ঠিক করে নিয়ে গম্ভীর গলায় বললেন, দিনমোহর ধার্য করা হয়েছে 5,25,00,000 টাকা। এর মধ্যে নগদ আদায়। ঠিক সেই মুহূর্তে নেহার ফোনে একটা কল আসলো। নেহা বিরক্ত ভরে তাকিয়ে বারান্দার দিকে চলে গেল। হৃদি তখন পাথরের মতো বসে আছে। তার কানে কোনো কথা ঢুকছে না। সে শুধু ভাবছে আজ থেকে সে অন্য কারোর হয়ে যাচ্ছে। তার সমস্ত অনুভূতি যেন ভোঁতা হয়ে গেছে। কাজী সাহেব রেজিস্ট্রির খাতাটা সামনে টেনে নিয়ে প্রায় ফিস ফিস করে নিচু স্বরে বললেন, 5,25,00,000 টাকা দিনমোহর ধার্য করিয়া জনাব সোহান চৌধুরী সাহেবের পুত্র সাইফান শুভ্র চৌধুরীর সহিত আপনার বিবাহ সুসম্পন্ন করার প্রস্তাব রাখিতেছি। আপনি কি এই বিবাহে রাজি আছেন? মা, বলুন কবুল। হৃদি তখন এক ঘোরের মধ্যে
তার কানে বাজছে শুধু শুভ্রের সে গান আর শেষবার বলা কঠোর কথাগুলো। আশেপাশে কে কি বলছে, বরের নাম কি বলছে, কিছুই তার মাথায় ঢুকছে না। সে শুধু জানে তাকে এই কাজটা করতে হবে শুভ্রকে বাঁচানোর জন্য। চোখ থেকে অঝরে পানি পড়ছে, দৃষ্টি ঝাপসা। সে বরের নামটা শোনা বা বোঝার বিন্দুমাত্র চেষ্টা না করে বিড়বিড় করে বলে উঠল। পরপর 3 বার জ্যান্ত লাশের মতো শব্দটা উচ্চারণ করল হৃদি। সে জানলই না এই একটা শব্দে সে কার সাথে নিজের জীবনটা বেঁধে ফেলল। কাজী সাহেব হৃদি রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে এসে বসলেন। চারপাশে একটা থমথমে নীরবতা, কিন্তু নিভানের চোখে মুখে তখন রাজ্য পাওয়ার নেশা। কাজী সাহেব নিয়ম অনুযায়ী নিভানের সই নেওয়ার আগেই তাড়াহুড়ো করে বিয়ে পড়ানো শুরু করলেন। সম্ভবত নিভানের দাপট আর উত্তেজনার কাছে কাজী সাহেবও কিছুটা ততষ্ট হয়ে পড়লেন। কাজী সাহেব রেজিস্টার খাতাটা নিভানের সামনে মেলে ধরে গম্ভীর গলায় বললেন, 5,25,00,000 টাকা দিনমোহর ধার্য করিয়া তাসনিন হৃদিকার সহিত আপনার বিবাহ সুসম্পন্ন করার প্রস্তাব রাখিতেছি। আপনি কি রাজি আছেন? বলুন কবুল। নিভান তখন খুশিতে আত্মহারা। তার কয়েক বছরের প্রতীক্ষা আজ শেষ হতে চলেছে। মায়াবী আজ থেকে তার ব্যক্তিগত সম্পত্তি হবে। নিভান অন্তত উত্তেজিত হয়ে বিজয়ের হাসি ঠোঁটে নিয়ে কবুল শব্দটা বলার জন্যই যেই না মুখটা ফাঁক করলো, ঠিক তখনই অদূরে দাঁড়িয়ে থাকা একদম বজ্রকণ্ঠে চারিপাশ কাঁপিয়ে কেউ একজন বলে উঠল। ডাইনিং রুমে যেন একটা জীবন্ত আগ্নেয়গিরি ফেটে পড়ল। বরের মুখ থেকে কবুল বেরোনোর আগেই অন্য কারোর বজ্রকণ্ঠে সে 3 বার ঘোষণায় পুরো পরিবেশটা বরফ করে দিয়েছে। নিভার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পিছনে ঘুরে একরাশ বিস্মিরি গালি দিতে গিয়েও মাঝপথে থেমে গেল। তার চোখের মনে স্থির হয়ে গেছে, ঠোঁট দুটো কাঁপছে অবিশ্বাসে। সামনে আর কেউ নয়, স্বয়ং সাইফান শুভ্র চৌধুরী দাঁড়িয়ে আছে। সারা শরীরে নির্মম নির্যাতনের ক্ষত, শার্টের হাতা ছেঁড়া, কপালে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিন্তু চোখের মণি দুটো যেন জ্বলন্ত অঙ্গার। সেই দৃষ্টিতে এখন আর অসহায়ত্ব নেই, আছে এক হিংস্র আভিজাত্য। শুভ্রকে এইভাবে মুক্ত অবস্থায় নিজের সামনে দেখে নিভানের রক্ত মাথায় চড়ে গেল। সে জানোয়ারের মতো চিৎকার করে এগিয়ে এসে শুভ্রর চোয়াল লক্ষ্য করে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। শুভ্র টাল সামলাতে না পেরে কিছুটা ছিটকে গেল। ঠোঁটের কোণ ফেটে নোনা রক্ত গড়িয়ে পড়ল চিবুক বেয়ে। নিভান বাঘের মতো গর্জে উঠে চিল্লিয়ে বলল, তোর সাহস কি করে হয় রে শুয়োরের বাচ্চা আমার অধিকারের জায়গায় কবুল বলার? তোকে তো আজ আমি জ্যান্ত কবর দেব কুত্তার বাচ্চা। বলেই নিভান আবার ঝাঁপিয়ে পড়তে চাইল শুভ্রের ওপর, কিন্তু এবার দৃশ্যপট বদলে গেল। শুভ্র নিজের শরীরে শেষ বিন্দু শক্তি সঞ্চয় করে নিভানের ধেয়ে আসা হাতটা মাঝপথে মুঠো করে মুচড়ে ধরল। ব্যথায় নিভান কুকিয়ে ওঠার আগে শুভ্র তাকে হ্যাচকা টানে নিজের একদম কাছে নিয়ে এলো। দাঁত কিরমির করে আগুনের মতো তপ্ত নিঃশ্বাস নিভানের মুখে ফেলে শুভ্র হিসিয়ে বলল, ফুকিং পিস অফ শিট। এতক্ষণ তোকে সুযোগ দিয়েছি বলে ভাবিস না যে তোর হাতের খেলনা। তোর এই গোষ্ঠী মারা রাগ আর 2 পয়সার শক্তি আমি আমার নিচে রাখি, বুঝলি? বাপের পয়সায় আর গুন্ডা পুষে লাফাচ্ছিস। তোর ওই ইগো আমি আজ তুই ভাবলি কি করে যে শুভ্র চৌধুরীর জিনিসের দিকে হাত বাড়িয়ে তুই আস্ত থাকবি? বিজন্মার বাচ্চা। শুভ্রর এমন রুদ্রমূর্তি আর মুখের এই নোংরা গালি শুনে নিভানের মতো খুনিও এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্রর হাতের মুষ্টি যেন লোহার সারাশি, যা নিভানের হাড় গুড়িয়ে দেওয়ার উপক্রম করছে। নিজের এতদিনের বিশ্বস্ত গার্ডদের এমন পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে হিতাহিত জ্ঞান হারিয়ে হুঙ্কার দিয়ে উঠল, কি দেখছিস তোরা দাঁড়িয়ে? তামাশা দেখছিস? ধর এই কুত্তার বাচ্চাকে এখনই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল একে। নিভানের কথা শেষ হওয়ার আগেই শুভ্র সজোরে এক ধাক্কা মারল তার বুকে। নিভান টাল সামলাতে না পেরে মেঝেতে আছড়ে পড়ল। ব্যথায় কোকিয়ে উঠে সে আবারও পাগলের মতো চিৎকার করতে লাগলো, ওই জানোয়ারের বাচ্চারা, তোদের চোখ অন্ধ হয়ে গেছে, দেখছিস না ও আমাকে মারছে? ধর এই শালাকে। কিন্তু পরের মুহূর্তেই ডাইনিং রুমের দৃশ্যটা পাল্টে গেল এক বীভৎস নিস্তব্ধতায়। নিভানের নির্দেশে গার্ডরা নড়ল চলল ঠিকই,
কিন্তু তাদের বন্দুকের নল শুভ্রর দিকে না ঘুরে ঘুরে গেল খোদ নিভানের দিকে। চারিদিক থেকে কালো কুচকুচে বন্দুকের নল এখন নিভানের কপাল আর বুকের তাক করা। নিজের কেনা কুত্তাদের নিজের দিকে এইভাবে ফনা তুলে দাঁড়িয়ে থাকতে দেখে নিভানের কলিজা শুকিয়ে গেল। সে অবিশ্বাস্যে তোতলামি করে চিৎকার করে উঠল। কি করেছিস তোরা? মাথা খারাপ হয়ে গেছে? আমি তোদের বস, আমাকে গুলি তাক করছিস? বিশ্বাসঘাতক শুয়োরের বাচ্চারা, তোদের আমি জ্যান্ত কবর দেব। শুভ্র মেজের রক্তমাখা থুতু একপাশে ফেলে খুব তাচ্ছিল্যের সাথে নিজের কান দুটো আঙুল দিয়ে চেপে ধরল, যেন নিভানের চেঁচানি তার কানে বিষ ঢালছে। সে শান্ত পায়ে নিভানের সামনে গিয়ে নিচু হয়ে বসল। তারপর দাঁত বের করে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, আহ, একটু আস্তে চিল্লা না রে, গলাটা নিচে নামিয়ে কথা বল। তোর এই পোষা কুত্তারা আমার অনেক আগেই পোষা বিড়াল হয়ে গেছে। তুই ভাবলি কি করে যে তোর মতো একটা থার্ড ক্লাস ইডিয়েটকে পাহারা দেওয়ার জন্য আমি আমার লোক পাঠাবো না? এতদিন তুই যে জালে আমাকে আটকে রেখেছিলি, আসলে সেই জালের সুতাটা শুরু থেকে আমার হাতে ছিল। তুই নিজের পাতা ফাঁদেই নিজে ধরা খেয়েছিস, শালা লুজার। শুভ্রর কথাগুলো নিভানের মাথায় ঢুকছিল না। সে মূর্তির মতো থমকে গিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল। তার সেই দপট, সে অহংকার যেন এক নিমিষেই কপুরের মতো উবে গেছে। শুভ্র নিভানের এই অবস্থা দেখে বাঁকা হাসল। তারপর পৈশাচিক শান্ত গলায় বলল, খিরে, কিছু বুঝতে পারছিস না? জাস্ট চিল, আমি তোকে সব গুছিয়ে বোঝাচ্ছি। শুভ্র চোখের একটা ইশারা দিতেই একজন গার্ড ঝড়ের গতিতে বাহিরে চলে গেল। কয়েক সেকেন্ডে এক হাড় কাঁপানো নিস্তব্ধতা। ঠিক তখনই ডাইনিং রুমের দরজা ভেঙে যেন এক বিশাল বাহিনী ভিতরে ঢুকলো। বুটের শব্দে মেঝে কেঁপে উঠল। 20 জন সশস্ত্র পুলিশ অফিসার, 12 জন এলএটি ফোর্সের গার্ড, আর তাদের সামনে বুক চিতিয়ে ঢুকলো ঈশান। ঈশান ঘরে ঢুকেই শুভ্রর রক্তাক্ত আর ক্ষতবিক্ষত শরীরের দিকে তাকিয়ে আঁতকে উঠল। সে রুদ্ধশ্বাসে বলল, বস, আপনি ঠিক আছেন? আপনার শরীর তো পুরো শেষ করে দিয়েছে ওই কুত্তার বাচ্চারা। শুভ্র শান্তভাবে শুধু একবার চোখ বুঝে বোঝালো সে ঠিক আছে। এদিকে নিভানের চোখের মণি তখন চড়ক গাছ। এতগুলো পুলিশ, তাও খোদ শুভ্রর সামনে জিভ বের করা কুকুরের মতো অবজ্ঞা হয়ে দাঁড়িয়ে আছে। এই শুভ্র আসলে কে? যদি তার এতই ক্ষমতা, তবে কেন সে এতক্ষণ মার খেলো? কেন সে নিভানের পায়ের নিচে পড়েছিল? নিভানের এই হাজারো প্রশ্ন আর ধোঁয়াশার মাঝে ঈশান একটা মোটা ফাইল বের করলো। ঠিক সেই মুহূর্তে শহরের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট অফিসার এসে শুভ্রর ঠিক পাশে হাত বেঁধে দাঁড়ালেন। ঈশান ফাইলটা নিভানের কুৎসিত মুখের সামনে মেলে ধরে চড়া গলায় আর আসল পরিচয় গড়ে দিতে লাগলো। আরহাম খান নির্বাণ, ছোটবেলা থেকেই যার রক্তে খুনাখুনি আর মারামারি, ক্ষমতার লোভে সে হয়ে উঠেছিল এই শহরের এক অঘোষিত মাফিয়া। গুনে গুনে 42টা খুন আছে এই জানোয়ারের নামে। সেই খুনের বিচার থেকে বাঁচতে লন্ডনে পালিয়ে গিয়েও শান্তি হয়নি ওর। সেখানেও সে 19 জন মানুষকে নৃশংসভাবে মেরেছে। আর আজ তোর সেই সব পাপের অকাট্টা প্রমাণ এই ফাইলে জ্বলজ্বল করছে, কুত্তার বাচ্চা। কথাগুলো শোনা মাত্রই নিভানের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। যে অন্ধকার অতীত সে মাটির নিচে পুঁতে এসেছিল, সেটা খুঁড়ে বের করলো কিভাবে? ঠিক সেই মুহূর্তে নেহা রুমে ঢুকলো। নিজের প্রতাপশালী ভাইকে এইভাবে পুলিশ আর বন্দুকের নলের মুখে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে অবিশ্বাসে নিজের মুখে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। ঈশান এক অদ্ভুত শান্ত ভঙ্গিতে এগিয়ে এলো। মেঝের উপর হাঁটু গেড়ে বসলো নিভানের ঠিক সামনে। নিভানের চোখে তখন অবিশ্বাস্যের ঘোর। ঈশান ওর কানের একদম কাছে মুখ নিয়ে শীতল গলায় ফিসফিস করে বলল, তুই নিজেও জানিস না রে শয়তানের বাচ্চা, এতদিন কাকে খাঁচায় আটকে রেখে তুই হাত তোলার সাহস দেখিয়েছিস। সত্যিটা শুনবি? শুনলে তোর কলিজা ওখানেই ফেটে বের হয়ে আসবে। নিভান ফ্যাল ফ্যাল করে ঈশানের দিকে তাকিয়ে রইল। তার মাথায় কিছুতেই খেলছে না
এই সাধারণ এক ব্যবসায়ী শুভ্রর কাছে এত ক্ষমতা এলো কোত্থেকে? সে কিভাবে নিভানের লন্ডনের অন্ধকার অতীতের হাড়ির খবর বের করলো? নিভানের এই হাজারো প্রশ্নের ঝড়ের মাঝেই ঈশান আবার ফিসফিসিয়ে বলল, কিংসুক নামটা কি কখনো শুনেছিলে? নামটা শোনা মাত্রই নিভানের সারা শরীর যেন বরফ হয়ে গেল। চোখের মনি দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বুকের ভিতরটা সত্যি দপ করে উঠল তার। কিংসুক, আন্ডারওয়ার্ল্ডের সেই রহস্যময় সম্রাট, যার নাম শুনলে বাঘা বাঘা মাফিয়াদের হাঁটু কাঁপে। নিভানের মতো ছিচকে গুন্ডারা বহুবার চেয়েছে তার ছায়ার দেখা পেতে, তার সাথে হাত মেলাতে, কিন্তু কিংসুক তো সেই ধোয়া, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তবে কি সত্যি সামনে দাঁড়িয়ে থাকা এই রক্তাক্ত শুভ্রই সেই ক্রাশ? নিভানের মাথা ঝিম করতে লাগলো। পায়ের নিচ থেকে যেন পুরো পৃথিবীটাই সরে যাচ্ছে। নিভানের এই কুঁকড়ে যাওয়া অবস্থা দেখে ঈশান এক বীভৎস হাসি দিয়ে বলল, তুই যে এই ইঁদুরের গর্তে লুকিয়ে আছিস সেটা বস সেদিনই জেনে গিয়েছিল, যেদিন তুই রিধির ওই রক্তমাখা শাড়িটা পার্সেল করে পাঠিয়েছিলি। জানিস তো, সব সময় বস জানোয়ার হয় না, কিন্তু ও যখন একবার স্বরূপে ফেরে, হ্যাঁ, তখন যমরাজও পথ ছেড়ে দেয়। তোর কপাল ভালো যে তুই বসের একমাত্র দুর্বলতায় হাত দিয়েছিলি, না হলে মৃত্যু ছাড়া তোর কপালে আর কোনো শাস্তি জুটতো না। ঈশান একটু থেমে নিভানের কপালে নিজের আঙুল দিয়ে টোকা দিয়ে আবার বলল, আসলে বস জানতো, ও যদি সরাসরি কিংসুক হয়ে তোর সামনে আসতো, তবে তুই রিধিকে নিয়ে কোনো বড় চাল চালতি। তুই তো সাপের মতো বিষাক্ত। বসের দুর্বলতা নিয়ে ওকে হারানোর নোংরা খেলা খেলতি। তাই বস ইচ্ছে করে তোর খাঁচায় ধরা দিয়েছে, যাতে তুই ওকে দুর্বল ভেবে নিশ্চিত থাকিস। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এখন শান্তিতে জেলে যা, আর সারা জীবন পুষে পুষে নিজেকে পাপের প্রাশ্চিত্য। নিভান এখন এক জ্যান্ত লাশ। যে রিদিকে পাওয়ার জন্য সে এত আয়োজন করেছিল, সেই রিদির ভালোবাসার মানুষটাই যে তার জম হয়ে দাঁড়াবে, সে সেটা দুঃস্বপ্নেও ভাবেনি। ম্যাজিস্ট্রার অফিসার অত্যন্ত বিনয়ের সাথে শুভ্রর সামনে এসে দাঁড়ালেন। শুভ্র রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে একরাশ শ্রদ্ধা নিয়ে তিনি বললেন, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী, আপনাকে কিরিট বলে যে ধন্যবাদ দেব আমি ভাষা পাচ্ছি না। আসলে এখন আর মামলাগুলো বহুবার টেবিলে উঠেছে, কিন্তু প্রতিবারে টাকার জোরে সব ধামাচাপা পড়ে গিয়েছে। আমরা হাজার চেষ্টা করেও এই জাল ছিঁড়তে পারিনি। অথচ আপনি একজন ব্যবসায়ী হয়ে যে অসাধ্য সাধন করলেন, তাতে এখন মনে হচ্ছে ম্যাজিস্ট্রেট আমি না, আসলে চেয়ারটা আপনারই পাওয়ার উচিত ছিল। শুভ্র কোনো উত্তর দিল না। তার পাথরের মতো নিথর চোখের দৃষ্টি তখন অন্য কোথাও। পুলিশ যখন নিভানকে হাতকড়া পরিয়ে টেনে তোলার চেষ্টা করছে, ঠিক তখনই নেহা চিৎকার করে উঠল। সে শুভ্রর দিকে আঙ্গুল উঁচিয়ে হিসিয়ে বলল, শুভ্র, তুমি ভুলে যাচ্ছ যে ভাইয়া এখন হৃদির হাজব্যান্ড। তুমি ওকে জেলে পাঠালে হৃদির কী অবস্থা হবে ভেবে দেখেছো? ও কি আর সমাজে মুখ দেখাতে পারবে? একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? নেহার এই করুণ আর বিষাক্ত যুক্তি শুনে ঈশান হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে নেহার একদম সামনে গিয়ে সে দাঁত বের করে বলল, সি সি ম্যাম, তো থুক্কু নেহা ম্যাম, আপনি তো দেখছি বড় ছোট দুটো ভুল করে ফেলেছেন। এক, আপনি হয়তো উত্তেজনার চোটে কাবির নামে কি লেখা ছিল সেটা পড়ার সময় পাননি। দুই, বিয়ে পড়ানোর ওই মক্ষম সময়ে আপনি নিজেই তো ঘরে ছিলেন না, কোনো এক আননোন নাম্বারে ফোনে ব্যস্ত হয়ে বারান্দায় চলে গিয়েছিলেন। মনে পড়ছে কি? অবশ্য ফোনটা কিন্তু আমার রিসিভ দিয়েছিলাম। ঈশানের কথায় নেহার কপালে ভাঁজ পড়ল। সে অবিশ্বাস্যে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান মজা পাওয়ার ভঙ্গিতে কাজী সাহেবের দিকে ফিরে পড়ল। কি গো মামু, নেহা ম্যামকে একটু ভালোবাসা ওই কিচ্ছাটা শোনান তো। সত্যি জানলে ওনার হার্ট অ্যাটাক হতে পারে। কাজী সাহেব কাঁপা কাঁপা হাতে কাবির নামার খাতাটা নেহার চোখের সামনে ধরলেন। গম্ভীর গলায় তিনি পাঠ করলেন, বিয়েটা নির্বাণের সাথে নয়, 5,25,00,000 টাকা দিনময় ধার্য করিয়া তাসনিন রিধিকার স্বামী হিসাবে সোহান চৌধুরীর পুত্র সাইফান শুভ্র চৌধুরীকে কবুল করেছেন।
ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন মোতাবেক তাসনিন ঋতিকা এখন সাইফান শুভ্র চৌধুরীর বিবাহিত স্ত্রী।